নির্বাচনে নিরপেক্ষ থাকার আশ্বাস আসিফ নজরুলের। দল গঠনে থাকলে সরকারে থাকবে না মন্তব্য রিজওয়ানার। নির্বাচনের কথা বললেই নাখোশ হন উপদেষ্টারা। মন্তব্য হাফিজউদ্দিনের। পাশ কাটালে ভুল করবে সরকার। আওয়ামী লীগের ভোটে অংশ নেওয়া নির্ভর করবে নিবন্ধন থাকার উপর। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে প্রশ্ন সিইসির। র্যাবের হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ পেল তদন্ত সংস্থা। নির্দেশদাতা ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। সব পণ্যের দাম একসাথে কমার আশা করা যাবে না মন্তব্য অর্থ উপদেষ্টার। অর্থনৈতিক সংস্কার এখন বড় চ্যালেঞ্জ। আমন্ত্রণ বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি সুমনা সিমি। এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো, এবার জানাবো পুরো খবর। নিরপেক্ষ সরকার নিয়ে বিএনপির দাবি রাজনৈতিক বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নির্বাচনের সময় অন্তর্বর্তী সরকার যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলেও আশ্বাস দেন তিনি। এদিকে কোনো উপদেষ্টা রাজনৈতিক দলে যুক্ত হলে তারা সরকারে থাকবে না বলে জানান বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন ৩ উপদেষ্টা। এছাড়াও ছাত্র প্রতিনিধিদের নিয়ে গঠন হয় জাতীয় নাগরিক কমিটি। এরপর শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি মিলে নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া। সরকারে থেকে ছাত্র প্রতিনিধিরা রাজনৈতিক দল গঠনে যুক্ত হয়েছেন বলে অভিযোগ করে বিএনপি। এতে আগামী নির্বাচন কতটা নিরপেক্ষ হবে তা নিয়েও প্রশ্ন তোলেন দলটির শীর্ষ নেতারা। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। তবে রোববার রাজধানীর পানি ভবনে অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা বলেন, কোনো উপদেষ্টা রাজনৈতিক দল গঠনে যুক্ত হলে সরকারে থাকবেন না তারা। উপদেষ্টা পরিষদের কেউ রাজনৈতিক দল গঠন করছেন উপদেষ্টা পরিষদের থেকে, এটা আমার জানা নেই। শিক্ষার্থী উপদেষ্টা যারা আছেন তারা বলেছেন যে যদি রাজনৈতিক দল তারা গঠন করেন সরকার ছেড়ে গিয়েই তাদেরকে গঠন করতে হবে। সচিবালয় আইন উপদেষ্টা বলেন, নিরপেক্ষ সরকারের দাবিতে বিএনপির বক্তব্য রাজনৈতিক। নির্বাচনে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ থাকবে বলেও আশ্বাস দেন তিনি। জয়েন করার পর থেকে শুনতেছি মন্ত্রী পরিষদ চেঞ্জ হবে, উপদেষ্টা চেঞ্জ হবে, সেই হবে, সেরকম কোনো আলাপ হয়নি। ভবিষ্যতে হতে পারে, কিন্তু কোনো রকম সুনির্দিষ্ট এজেন্ডা ভিত্তিক বা গুরুত্ব দিয়ে এই ব্যাপারে কোনো আলোচনা হয়নি, এটা আপনাকে নিশ্চিত করতে পারি। না, অন্তর্বর্তী সরকারই যথেষ্ট নিরপেক্ষ থাকবে বলে আমরা কনফিডেন্ট। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচনকে পাশ কাটিয়ে ভিন্ন পথে গেলে অন্তর্বর্তী সরকার বড় ভুল করবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। আরেক নেতা হাফিজউদ্দিনের দাবি, নির্বাচনের কথা আসলে উপদেষ্টাদের চেহারার দিকে তাকানো যায় না। রোববার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সম্প্রতি নির্বাচন ইস্যুতে সরগরম রাজনৈতিক অঙ্গন। বিএনপি ও সরকারের কয়েকজন উপদেষ্টার পাল্টাপাল্টি মন্তব্যের সাথে যোগ হয় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতার প্রশ্নও। বিএনপি মহাসচিব নিজেই সামনে আনেন এই প্রসঙ্গ। বেশ কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা পালন করতে পারছেন না। এরপর থেকেই বিএনপি নেতাদের বক্তব্যেও একই সুর। রোববার প্রেস ক্লাবে এনপিপির এক আলোচনা সভায় নিরপেক্ষভাবে ভোট আয়োজন করে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। যে ভুলগুলো হয়েছে বিগত দিনে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই কারেকশনটা করতে হবে। কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায় জনগণকে বাইরে রেখে, কোনো গোষ্ঠী, ব্যক্তি, দল, সেটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। আর কেউ করতে চাইলে তারা সেটা বড় ভুল করবে। যারাই করতে চেয়েছে তারা কিন্তু কেউ টিকে থাকে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলাদা অনুষ্ঠানে বিভেদ নয়, ঐক্য নিশ্চিতের পরামর্শ দিয়ে বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন নিয়ে কুটচাল নয়, চলতি বছরেই ভোট চায় দেশের মানুষ।
যারা পরিচিত জনগণের কাছে তারা একটা কথা হলে মানায়, কিন্তু নাতির বয়সী ছেলে যদি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে খোঁচা দিয়ে কথা বলে, এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এটা আশা করি না তারা সবাইকে সমান দৃষ্টিতে দেখবেন। এখানে বসে কিংস পার্টি করার চেষ্টা আপনারা করবেন না, রাজনীতিতে কোনো কুটকাচাল করবেন না, প্রতিবেশী রাষ্ট্রকে সুযোগ দেবেন না, বিশেষ করে পতিত স্বৈরাচার। জনগণ দ্রুত ভোটাধিকার ফিরে না পেলে গণতন্ত্র আবারও চ্যালেঞ্জের মুখে পড়বে বলেও মন্তব্য বিএনপি নেতাদের। হাসিনারও অসুবিধা ছিল, জনগণ ভোট দিলে বিএনপি চলে আসব, এদেরও অসুবিধা, তাহলে কি একই জায়গায় সূত্র? মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেই জায়গায় আমাদের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে কিনা তা নির্ভর করছে দলটির নিবন্ধন থাকছে কিনা তার উপরে। এছাড়া সংস্কার কমিশনের দেয়া সুপারিশ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বলছেন, সেখানে এমন কিছু প্রস্তাব রয়েছে যাতে কমিশনের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। টানা 4 মাস ধরে 18টি ক্ষেত্রে প্রায় 150 সুপারিশ নির্বাচন কমিশনের জন্য দিয়েছে সংস্কার কমিশন। এর মধ্যে জবাবদিহির ক্ষমতা সংসদীয় কমিটিতে ন্যস্ত করা, সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকার জন্য স্বাধীন কর্তৃপক্ষ গঠনের মতো বিষয় আছে। তবে এসব প্রস্তাবের সঙ্গে দ্বিমত করেছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার। ইসি সচিবালয়ে আরএফইডি টকে অংশ নিয়ে তিনি বলেন, সংস্কার কমিশনের এসব সুপারিশ ইসির দায়িত্ব পালনে বাধা তৈরি করবে, ক্ষুণ্ণ হবে স্বাধীনতা। অনেকগুলো সুপারিশ আছে যেগুলো ইনকর্পোরেট করলে, অ্যাকসেপ্টেড হলে ইলেকশন কমিশনের স্বাধীনতা খর্ব হবে, নো ডাউট অ্যাবাউট ইট। যেমন আমাকে যদি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কাছে যেতে হয়, তাহলে আমার স্বাধীনতা থাকবে কোথায়? জাতীয় নির্বাচন ডিসেম্বরে হলে প্রস্তুতি নিতে হবে অক্টোবরে। সংস্কারের জন্য বাড়তি সময় লাগলে তা কঠিন হবে বলেও মত সিইসির। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে বছরখানেক লাগবে জানিয়ে তিনি বলেন, সেটি আগে করতে হলে প্রধান উপদেষ্টার দেওয়া সময়সীমায় জাতীয় নির্বাচন করা সম্ভব নয়। জুন মাসে তো ইলেকশন সাধারণত আমরা তো অতীতে দেখি নাই এরকম যে বর্ষাকালে ইলেকশন হতে। আইন কানুন বিধি বিধান এগুলা দ্রুত ফিক্স করে আমাকে কাজগুলা সমাধান করে, যাতে অক্টোবরের মধ্যে, যদি মানে ডিসেম্বরে যদি ইলেকশন হতে হয়, আমি সেটাই বলছি, হতে হয় তাহলে অক্টোবরের মধ্যে যাতে আমি প্রস্তুতি নিতে পারি, সেরকম ব্যবস্থা করতে হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা এই প্রশ্নে সিইসি বলেন, তা নির্ভর করছে শেষ পর্যন্ত দলটির নিবন্ধন থাকে কিনা। তবে সে সিদ্ধান্ত কমিশনের নয়, আসতে হবে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে রাজনৈতিকভাবে। শিডিউল ডিক্লেয়ার আগ পর্যন্ত কতটা পার্টি রেজিস্টার্ড থাকে আমরা দেখতে চাই। পলিটিক্যাল ডিবেট চলছে, আওয়ামী লীগ নিয়ে অনেক পলিটিক্যাল ডিবেট চলছে, এই ডিসিশনটা ইসি নেবে না, সুতরাং এটা রাজনৈতিকভাবেই হয়তো ওনারা সিদ্ধান্ত নেবে না। জাতীয় নির্বাচন আয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর গুরুত্বের কথা তুলে ধরে প্রধান নির্বাচন কমিশনার জানান, অনিয়ম রুখতে সামনে থাকতে হবে জনগণকে, প্রয়োজনে কাজে লাগানো হবে বিএনসিসিকে। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দ্বৈত নাগরিক হলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিত্বের বিষয়টি খতিয়ে দেখছে দুদক। একই সাথে তাকে দেশে ফেরানোর চেষ্টা করছে সংস্থাটি। দুপুরে দুদক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন। I'd like to thank Bangladesh for nominating me and our member countries for electing me for this important position and বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে 2023 সালের নভেম্বর থেকে দায়িত্ব পালন করছেন সাইমা ওয়াজেদ পুতুল। বাংলাদেশের মনোনীত পরিচালক পুতুলের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেয়ার অভিযোগ উঠেছে। একই সাথে মনোনয়নের সময় তিনি কানাডার নাগরিক ছিলেন বলেও তথ্য পেয়েছে দুদক। সংস্থাটি বলছে, পুতুলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হচ্ছে। একই সাথে তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়েও কাজ করছে সংস্থাটি। রাষ্ট্রের হয়ে যখন কোনো সরকারি দায়িত্ব পালন করবেন, আপনি কিন্তু বাংলাদেশের পক্ষেই কিন্তু আপনি WHO এর প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছেন, ঠিক আছে? তখন কিন্তু তিনি পাবলিক সার্ভেন্ট। বাংলাদেশের নাগরিক হিসাবে করা এবং দ্বৈত নাগরিকত্ব ক্ষেত্রে এইগুলি নির্দিষ্ট নীতিমালা রয়েছে এবং অনুসন্ধান দল সেই বিষয়গুলো দেখছে। এছাড়া সূচনা ফাউন্ডেশন নামে প্রতিষ্ঠান খুলে কর ফাঁকি ও অর্থ আত্মসাৎ করেছেন পুতুল, এমন অভিযোগেরও তদন্ত শুরু করেছে দুদক। প্রমাণ হলেই নেওয়া হবে ব্যবস্থা। এখানে আত্মসাতের ঘটনা ঘটেছে কিনা, এখানে কর ফাঁকির ঘটনা ঘটেছে কিনা, সব বিষয়ে অনুসন্ধান দল বিবেচনা করবেন।
কোনো কিছুই যা অভিযোগের সাথে যে সব বিষয়গুলো আসবে, অভিযোগ দরখাস্তে যে অভিযোগ রয়েছে সেগুলো যেমন দেখবেন, আরও যদি এটার সাথে সম্পৃক্ত আরও অন্যান্য অপরাধ যদি সংগঠিত হয় সব কিছুই তারা বিবেচনা করবেন। পারিবারিক রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুতুল বেআইনিভাবে রাজধানীর পূর্বাচল নতুন শহর আবাসিক প্রকল্পের ডিপ্লোম্যাটিক জোনে 10 কাঠা প্লট নেন। এ বিষয়ে এরই মধ্যে পুতুল সহ অনেকের বিরুদ্ধেই দুর্নীতির মামলা হয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আগস্ট আন্দোলনে র্যাবের হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, র্যাবের তখনকার ডিজি হারুনুর রশিদ এ নির্দেশ দেন। গণহত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনাল চেয়ারম্যান গোলাম মর্তুজার নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। ছাত্র জনতার আন্দোলনে গোটা দেশ যখন উত্তাল, তখন সাবেক আওয়ামী লীগ সরকারের নির্দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায় আইন শৃঙ্খলা বাহিনী। হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার অভিযোগ ওঠে র্যাবের বিরুদ্ধে, যদিও পরে তা অস্বীকার করে বাহিনীটি। এবার সে অভিযোগের সত্যতা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গুলি করে হত্যার পরিকল্পনা ও বাস্তবায়নের পেছনে ছিলেন সংস্থাটির তৎকালীন মহাপরিচালক হারুনুর রশিদ। তাকে গ্রেপ্তারে পরোয়ানার আবেদন মঞ্জুর করেছে ট্রাইব্যুনাল। এই ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা, তাদের নির্যাতন করা এবং তাদের উপরে হেলিকপ্টার ব্যবহার করে এই ছাত্র জনতাকে নির্মূল করার জন্য যে পরিকল্পনা এবং পরিকল্পনা বাস্তবায়ন, সেটা তিনি করেছিলেন হারুনুর রশিদ তার অধীনস্থ অফিসারদেরকে ব্যবহার করে। এবং এই র্যাবকে ব্যবহার করে তিনি এত বেশি অপরাধ করেছেন যে এগুলো আমাদের তদন্ত সংস্থা ক্রমাগত এই তথ্যগুলো পাচ্ছেন। আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়ায় 6 ছাত্রকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় 2 পুলিশ সদস্য মুকুল চোকদার ও উপপরিদর্শক মালেককে আনা হয় ট্রাইব্যুনালে। পরে দুজনকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় ট্রাইব্যুনাল। তারা সরাসরি এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সম্পৃক্ত, তো এই ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছিলাম। আদালত তাদের 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন। 28শে জানুয়ারি মুকুলকে এবং 30শে জানুয়ারি মালেককে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়েছে। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এ পর্যন্ত 96 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলা একাডেমি পুরস্কারে মনোনীতদের নাম ঘোষণা করে আবার স্থগিত করায় ভুল স্বীকার করেছে সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমি। উপদেষ্টা জানান, যারা জুলাই গণহত্যায় জড়িত তাদেরকে পুরস্কার দেওয়া হবে না। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, বাংলা একাডেমি ঢেলে সাজাতে সংস্কার কমিশন করা হচ্ছে। বৃহস্পতিবার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এর জন্য মনোনীত 10 জন কবি ও লেখকের নাম ঘোষণা করা হয়। তবে শনিবার সন্ধ্যায় মনোনীতদের তালিকা স্থগিত করেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। স্থগিতের নোটিশে জানানো হয়, পুনর্বিবেচনা শেষে 3 দিনের মধ্যে নতুন তালিকা প্রকাশ করা হবে। মনোনীতদের কারো বিরুদ্ধে গণহত্যায় জড়িত থাকার অভিযোগ ওঠায় নাম স্থগিত হয়েছে বলে জানিয়েছেন বাংলা একাডেমি। মহাপরিচালক জানান, তালিকায় থাকা কেউ জুলাই গণহত্যায় অভিযুক্ত থাকলে নাম বাতিল হবে। জনবিরোধী রাজনীতির সঙ্গে যদি কারো সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পায়, যেই অভিযোগ আমাদের সামনে এসেছে, তাহলে নিশ্চয়ই আমরা সেটা বাতিল করব এবং তার পরিবর্তে সেখানে কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা আমাদের যে কমিটিগুলো কাজ করছে সেই কমিটিগুলো সিদ্ধান্ত নেবে। ভুল নিয়ে একগুঁয়েমি করার চেয়ে সংশোধন করা ভালো মনে করেন সংস্কৃতি উপদেষ্টা। বাংলা একাডেমি পুরস্কারের নীতিমালা সংশোধন এবং সংস্কার কমিশন করা হচ্ছে বলে জানান তিনি। ভুল করে গোঁ ধরে বসে থাকার চেয়ে ভুল স্বীকার করে সংশোধন করাটা শ্রেয়, নাম্বার 1। দ্বিতীয়ত, একটা জিনিস যদি আপনি ওনার কথায় লক্ষ্য করে থাকেন, বাংলা একাডেমির পুরস্কার প্রদানের যে প্রক্রিয়াটা, এটাই অদ্ভুত একটা প্রক্রিয়া। এটার মধ্যে ওপেননেস নাই, এটাই এক ধরনের কোটারি জিনিসের মধ্যে ফেলে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে মনোনীত নামগুলো যাচাই বাছাই করা হবে বলে জানান উপদেষ্টা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উন্নত চিকিৎসায় ভারতের বিকল্প হতে পারে চীনের কুনমিং।
এর লক্ষ্যে চীনে ভিসা প্রক্রিয়া সহজ ও ফি কমানোর আহ্বান জানিয়েছে ঢাকা। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চীন সফর নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য দেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, তিব্বতে ব্রহ্মপুত্র নদের উপর বাঁধ নির্মাণের বিষয়ে বেইজিংকে আনুষ্ঠানিক উদ্বেগ জানানো হয়েছে। 5 আগস্টের পর থেকে বাংলাদেশিদের জন্য ভিসা সীমিত করেছে ভারত, এমনকি মেডিকেল ভিসাও দেওয়া হচ্ছে কম। এই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চীনের সহযোগিতা চায় অন্তর্বর্তী সরকার। সম্প্রতি 3 দিনের চীন সফর নিয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকায় ফিরে তিনি জানান, রাজধানীর পূর্বাঞ্চলে বিশেষায়িত হাসপাতাল তৈরির প্রস্তাবে ইতিবাচক চীন। কুনমিংয়ের ডেপুটি গভর্নরও স্বাস্থ্য সেবাকে গুরুত্ব দিচ্ছেন। ভারতের সাথে চিকিৎসার জন্য যারা যেতেন তাদের একটু ভিসা নিয়ে সমস্যা হচ্ছে কিছুটা, যেহেতু হচ্ছে কাজেই একটা বিকল্প উৎস পেলে সুবিধা হয়। এই হিসাবে কুনমিংকে চিন্তা করেছিলাম আমরা, এবং কুনমিং এর যে ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে যে তারা এই ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। আমি বলেছি যে ভিসা যেন সহজ করা হয় এবং ভিসা ফি যেন কমিয়ে দেওয়া হয়, যাতে আমাদের পেশেন্টরা ওখানে গিয়ে সহজে চিকিৎসা নিতে পারে। তিব্বতে ব্রহ্মপুত্র নদের উপর চীন কী ধরনের স্থাপনা তৈরি করতে চাইছে তা তথ্য উপাত্ত সহ জানতে চায় ঢাকা। আমরা খুব উদ্বেগ প্রকাশ করেছি এবং আমরা বলেছি আরেকটি কথা, যে আপনারা এটা নিয়ে যে সব স্টাডি করছেন সেই স্টাডিগুলি আমাদের সাথে শেয়ার করুন। তারা অ্যাসিওর করেছেন যে এখানে কোনো কনজাম্পটিভ ইউটিলাইজেশন অফ ওয়াটার নেই, কাজেই কোনো লক্ষণীয় কোনো পানি ফ্লো কমবে না। বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের সহায়তা 90 দিনের জন্য বন্ধ করার প্রসঙ্গে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটা বৈশ্বিক সিদ্ধান্ত, কোনো একটি নির্দিষ্ট দেশের জন্য নয়। আমার কাছে এরকম কোনো কাগজ এখনো আসেনি। এই ধরনের ফান্ডিং কমবে এটা তো সবাই আশঙ্কা করছে। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অভিযানে দখলমুক্ত করা হয়েছে শীতলক্ষ্যা নদীর প্রায় 10 একর জমি। সকালে বিআইডব্লিউটি এর কয়েক ঘন্টার অভিযানে গুড়িয়ে দেওয়া হয়েছে অবৈধভাবে গড়ে তোলা 3 শতাধিক অবৈধ স্থাপনা। দখলদাররা যত প্রভাবশালী হোক, নদীর সীমার পিলারের মধ্যে অবৈধ সব স্থাপনায় উচ্ছেদের ঘোষণা তাদের। নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল মৌজার পশ্চিম অংশে শীতলক্ষ্যা নদী বিভিন্ন সময় দখলদারদের কবলে চলে যায়। নদীর এ মৌজার প্রায় 10 একর জায়গা। নদীর জমি ভরাট করে তৈরি হয়েছে দোকানপাট, বসানো হয়েছে হাট বাজার। দখলের কারণে 800 ফুটের জায়গায় নদীর প্রশস্ততা কমে গেছে 300 ফুট। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক প্রভাবশালীরা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে ভাড়া দিতেন, এরপর চলতো নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা। সব আওয়ামী লীগের লোকেরা এই সব দোকানের মালিক ছিল, ওরা পলাতক, ঠিক আছে। এখন ওদের কোনো ঠয় ঠিকানা নাই। এখন যারা আসছে তারা এখন আমরা এসে ভুক্তভোগী। এটা কোটা ছিল জেলাপ্রশাসক মহোদয়ের নামে, জেলাপ্রশাসক মহোদয় এটা বন্দোবস্ত দিয়েছেন। সব নদীর জায়গা আপনার এই পার্বত্য নদীর, এগুলো সরকারের জায়গা, সরকার উদ্ধার করবে। আমরা আপাতত অন্তত 7 দিনের জন্য মাল সামানারি সরাই নেওয়ার সুযোগ করে দেওয়া হোক, এই আমাদের দাবি। বিআইডব্লিউটিএ বলছে, পর্যায়ক্রমে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে উদ্ধার করা হবে নদীর জায়গা। অভিযানে ছাড় পাবে না কেউই। ইতিমধ্যে প্রায় 2 থেকে 300 অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আমরা এই উচ্ছেদ কাজে স্থানীয় প্রশাসন এবং স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী উভয় সহযোগিতা পেয়েছি। স্থানীয় মানুষজনও আমাদেরকে স্বতঃস্ফূর্ত সহযোগিতা করছেন। নদীকে দখল দূষণ মুক্ত করার ক্ষেত্রে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আমার মনে হয় যে একমত। এই ক্ষেত্রে আমরা মনে করি যে সবার একটা ঐক্যমত আছে। একাধিক অভিযানের পরও সুযোগ পেলে এই দখলদাররা আবারও গড়ে তোলে অবৈধ স্থাপনা। পুনরায় দখল ঠেকাতে নদীর তীরে ইকো পার্ক এবং ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা বিআইডব্লিউটিএর। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নরসিংদী। নরসিংদীর পলাশে নিরীহ দোকানীদের কাছ থেকে ঘুষ না পেয়ে বিআইডব্লিউটিএ উচ্ছেদ অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনায় পতিত স্বৈরাচারের দোসররা জড়িত। 68টি দোকান তারা ভেঙে দিয়েছে, যার উপরে নির্ভরশীল 5 থেকে 10,000 ঘোড়াশাল পলাশে দরিদ্র মানুষের জীবনযাপন নির্ভর করে। আপনারা যদি আপনাদের প্রশাসনের ভিতরে এই আওয়ামী স্বৈর শাসনের প্রেতাত্মদের চিহ্নিত করে পরিষ্কার না করেন, তাহলে এইভাবে পদে পদে আপনারা ধিক্কৃত হবেন।
ব্যক্তি করদাতারা সারা বছর অনলাইনে রিটার্ন দিতে পারবেন বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তবে 31শে জানুয়ারির পর রিটার্ন দিলে 2% হারে সুদ দিতে হবে। রোববার কাস্টমস দিবসের অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। এ সময় নিত্যপণ্যের চড়া দামের কথা স্বীকার করে অর্থ উপদেষ্টা বলেন, বাজারে সব জিনিসের দাম একসাথে কমবে এমন আশা করা যাবে না। 31 জানুয়ারি রিটার্ন জমা দেওয়ার সময়সীমা শেষ হচ্ছে। এবছর 2 দফা 1 মাস করে সময় বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত 12 লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। আন্তর্জাতিক কাস্টমস দিবসের সেমিনারে এনবিআর চেয়ারম্যান জানান, ব্যক্তি শ্রেণীর করদাতারা সারা বছর অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন। তবে সেই জন্য 2% হারে সুদ দিতে হবে। সর্বোচ্চ 24 মাসের জন্য 48% পর্যন্ত এই সুদ আরোপিত হবে। সারা বছরই অনলাইনে ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে। একইভাবে আমাদের কাস্টমসের যে সিস্টেমগুলো আছে, আমরা সবচেয়ে বেশি কমপ্লেন শুনি আমাদের বন্ড ম্যানেজমেন্ট নিয়ে। আমরা বন্ডকে ফুললি অপারেশনালাইজ করার জন্য পুরোপুরি রেডি হয়েছি। এ সময় এফবিসিসিআই প্রশাসক বলেন, ভ্যাট ট্যাক্স আরোপের সময় ব্যবসায়ীদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করা প্রয়োজন। ব্যবসায়ীদেরকে সম্মিলিত করে আপনাদের সাথে আলোচনার জন্য এবং তাদের মতামতটা শুনে বাজেট প্রণয়নের পূর্বে যদি তাদের মতামতটা শোনা হয়, তাহলে হয়তো তারা অনেকটা কমফোর্ট ফিল করবে এবং ট্যাক্স বেড প্রদানে আরও উৎসাহ বোধ করবে। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আহরণ ও ব্যয় যেন যৌক্তিক হয় সে ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। কিন্তু এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ অর্থনীতির সংস্কার। ভোগ্যপণ্যের দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে বলে স্বীকার করেন অর্থ উপদেষ্টা। এই মুহূর্তে সবচেয়ে বড় একটা সমস্যা অর্থনৈতিক সমস্যা, সেটা যদি আমরা না করতে পারি, এবং এইগুলি কিন্তু খুব অর্থনৈতিক সমস্যা কিন্তু কঠিন, আবার সহজও বটে। কঠিন যে অনেকগুলো ফান্ডামেন্টাল ল, অনেকগুলো আইন কানুন আছে, বদল করতে একটু সময় লাগবে। এ সময় রাজস্ব আদায়ে সহায়তা করতে ব্যবসায়ীদের অনুরোধ জানান অর্থ উপদেষ্টা। সেগুলির সঠিক ব্যবহার। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মারধর ও হত্যা চেষ্টা মামলায় পরিমণির বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সময়ের আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরিমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি এ তথ্য নিশ্চিত করেন। 2022 সালে রাজধানীর উত্তরার বোট ক্লাবে অপ্রীতিকর পরিস্থিতিতে মারামারি ও ভাঙচুরের ঘটনায় জড়িয়ে পড়েন আলোচিত চিত্রনায়িকা পরিমণি। এরপর পাল্টাপাল্টি মামলা করেন পরিমণি ও বোট ক্লাবের তৎকালীন সভাপতি নাসির উদ্দিন মাহমুদ। তদন্ত প্রতিবেদনে প্রমাণিত হয়ে আসছে, সেখানে ওনার যদি আমরা সেগুলো সাক্ষী প্রমাণ দিয়ে বিজ্ঞ আদালতে প্রমাণ করতে পারি, সেক্ষেত্রে ওনার সর্বোচ্চ 3 বছরের সাজা হতে পারে। আর সেক্ষেত্রে যদি আদালত ডিসক্রিপশনে কিছু কমিয়ে দিতে পারে, চাইলে কমিয়ে দিতে পারে সেটা। জুলাই পরবর্তী আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে এবং দেশের সবকটি সংসদীয় আসনে প্রার্থী দেবে। বিকেলে সাভারে নেতাকর্মীদের সাথে মত বিনিময় সভায় কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিভাগীয় প্রতিনিধি দল এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্যরা। বিকেলে সাভারের মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে মত বিনিময় সভায় কেন্দ্রীয় সমন্বয়করা বলেন, ছাত্রদের দল বিজয়ী হয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে। তারা আরও বলেন, নতুন মুক্তি পাওয়া কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের মতো জনগণকে দমন পীড়ন করতে চায়, তাহলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। এ সময় ইউনিয়নের আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা 5ই আগস্ট পরবর্তী নানা সমস্যার কথা তুলে ধরেন। সেই সাথে সাভার আশুলিয়ায় চাঁদাবাজি বন্ধ হয়নি বলেও অভিযোগ করেন তারা। নতুন একটি রাজনৈতিক দল শিক্ষার্থীরা নিয়ে আসবে এবং সেই রাজনৈতিক দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। বাংলাদেশের 3টি আসনে তারা প্রার্থী দেবে এবং সেই দল জয়ী হওয়ার পরে তারা সরকার গঠনের মাধ্যমে যত ধরনের চেঞ্জ এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল প্রত্যেকটি বাস্তবায়ন তারা করবে। খুলনায় তেলবাহী ট্যাঙ্ক লরি শ্রমিক নেতাকে আটকের প্রতিবাদে সড়ক অবরোধ ও 3টি ডিপোতে তেল উত্তোলন বন্ধ রেখেছে শ্রমিকরা। বিকেলে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কর্মীরা এ কর্মসূচি পালন করেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, দুপুরে শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আলী আজিমকে আটক করে
ডিবি পুলিশ, পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আলী আজিমের মুক্তির দাবিতে খালিশপুর কাশীপুর বিআইডিসি রোড অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। ধর্মঘটের কারণে খুলনা সহ 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।